দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন RRM স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় অপারেশন ডেভিল হান্ট এবং অতঃপর। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই সোহরাব হাসান, অপারেশন ডেভিল হান্টকে আপনি আসলে কিভাবে দেখছেন, এক? আর দুই নম্বর হচ্ছে যে এটি নিয়ে আসলে মানে কতটা আশাবাদী আপনি, এবং এটির মানে আসলে কি বোঝেন? না, আশাবাদী মানে যে আমরা যদি জনগণের নিরাপত্তা চাই, আইন শৃঙ্খলার উন্নতি চাই, অর্থনীতি সচল থাকবে, তাহলে একটা পর্যায়ে তো আসতে হবে। মানে খুন, ডাকাতি, ছিনতাই, অন্যান্য অপরাধ যাতে না ঘটে, সন্ত্রাস, সেটা রাজনীতির নামে হোক, রাজনীতির বাইরে হোক, অথবা রাজনীতি ঠেকানোর নামে হোক। জনগণ চায় কি? জনগণ চায় কিন্তু শান্তি, সুস্থভাবে জীবনযাপন করতে, তার ন্যূনতম বাঁচার যে নিশ্চয়তা চায়। এখন সরকার তো এসে সবাইকে এরকম তো আমরা রাষ্ট্র করতে পারিনি যে সমাজতান্ত্রিক রাষ্ট্র বা যার সবার মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হবে। আমরা 53 বছরে করতে পারি, কিন্তু যে যার জায়গা থেকে কিন্তু সন্তুষ্ট থাকতে চায়, স্বস্তিতে থাকতে চায়। সেখানে যারা উপদ্রব করে, যারা তার শান্তি ও স্বস্তি কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ওই আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। এই সরকার এসেছে একটি অস্বাভাবিক অবস্থায়, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং রাজনৈতিক যে অন্যান্য যে রাজনৈতিক পরিবর্তন আমাদের দেশে হয়েছে, সেই স্বাভাবিক অবস্থায়, যদিও 53 বছরে স্বাভাবিক রাজনৈতিক পালাবদল খুব কমই ঘটেছে। এখন যে বিষয়টি হচ্ছে যে সরকারের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তার আমি মনে করি আইনশৃঙ্খলা রক্ষা হচ্ছে সবার উপরে, কারণ আইনশৃঙ্খলা ঠিক না থাকলে অন্য কোনো কিছুই আগানো যাবে না, সে নির্বাচন, সংস্কার, অর্থনীতি। সুতরাং সরকার বিলম্বে হলেও বলবো যে এই অভিযান নিয়েছে, অভিযানটি সফল হোক, অর্থাৎ সত্যিকার যারা অপরাধী তারা ধরা পড়ুক। ঠিক বিলম্বে বলছেন কি, একটু আরও আগে আশা করেছিলেন না হলে ভালো হতো এরকম? না, প্রথম দিন থেকেই তো মানুষের নিরাপত্তা দিবে। কিভাবে অভিযান, বিশেষ অভিযান চালিয়ে করবে না না চালিয়ে, যেমন ধরুন আমাদের একসময় তো অভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল শুধু পুলিশ। এরপর তো আমরা নানা বাহিনী দেখলাম, র্যাব হলো, বিজিবি সহায়তায় হলো, এবং বিশেষ অবস্থায় এখন যৌথ বাহিনীও আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষের নিরাপত্তা দেওয়া, দেশে কোনো অস্থিতিশীল অবস্থা, বিশৃঙ্খল অবস্থা না হয় সেটি নিশ্চিত করা। এখন এক্ষেত্রে আইন দিয়ে কিন্তু সব কিছু হয় না। জনগণের আস্থা অর্জন করতে হয় কিভাবে? দুষ্টের দমন ও শিষ্টের পালন করে। কিন্তু আমরা দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে যে উল্টোটো করি, অতীতে অনেক সরকারের সময় এটি হয়েছে। রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, যে গায়েবী মামলা হয়েছে। কিন্তু এখন যদি আবার ঢালাও মামলার নামে নিরীহ ব্যক্তিকেও হয়রানি করা হয়, তখন কিন্তু মানুষের সেই এই বিশ্বাসটা থাকবে না, আস্থাটা থাকবে না। আমরা চাই এমন একটি সমাজ যেখানে একজন ভালো মানুষ যে পুলিশের কাছে খবর দেবে যে এখানে কোনো অপরাধ ঘটছে বা এখানে অপরাধী আছে বা অপরাধী থাকার সম্ভাবনা আছে। কিন্তু মানুষ তো পুলিশের কাছে যেতে ভয় পায়। আবার 5 আগস্টের পরে এমন পরিস্থিতি হয়েছে, পুলিশ মানুষকে ভয় পায়। এই ভয়টা দূর করতে হবে। উভয়ের থেকে পুলিশ তার আইন অনুযায়ী কাজ করবে, মানুষও তার সীমাটা বুঝবে। এতগুলো অঘটন ঘটেছে, 5 আগস্ট আগে ঘটেছে, পরেও ঘটেছে। এমন যদি হতো আমরা যে 5 আগস্টের পরে আর কোনো অঘটন ঘটেনি, কার দ্বারা ঘটেছে আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু ঘটেছে, মানুষ নিহত হয়েছে, মব জাস্টিসের শিকার হয়েছে। তো সরকারের তো দায়িত্ব যে সেই এগুলো না হয় যাতে। আর সুতরাং শুরু হয়েছে মাত্র,
গতকাল শুরু হলো। না, যেটা জানতে চাইলাম এটা কি আরেকটু আগে হলে ভালো হতো না, মানে ধরেন আগে হলে তো ভালোই হতো। সবচেয়ে হলো যে এরকম বিশেষ অভিযান না চালাতে হয়। বিশেষ অভিযান চালানোই মানে হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্বাভাবিক প্রক্রিয়ায় নিরাপত্তা দেওয়া সেটি কাজ করছে না। আমরা তো পুলিশ পারছে না বলে র্যাব, এবং র্যাবকে তো দানব বাহিনীতে তৈরি করা হয়েছিল। র্যাব হয়েছিল বিএনপি আমলে, পরবর্তীকালে যখন বিএনপি আমলে এই র্যাব তৈরি হয় আওয়ামী লীগ কিন্তু বিরোধিতা করেছিল, প্রতিবাদ করেছিল, কিন্তু তারা এসে কিন্তু সেটা রেখে দিয়েছে। এখনও সংস্কার কমিশন কিন্তু র্যাব বিলোপের পরিসংস্কার সমবেত না, র্যাব বিলোপের সুপারিশ করেছে। এখন বিলোপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো তাকে মানে জনগণের নিরাপত্তায় ব্যবহার করতে হবে। তবে সবারই উদ্দেশ্য, এবং এই যে র্যাব বাংলাদেশ একটি বাহিনী নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, মানে এটা তো দেশের জন্য লজ্জার, যে সরকারে এমনই হোক সেই লজ্জাটা এখন আমরা বহন করছি। তারপরে তো খুব বেশি ব্যবস্থা বিগত সরকার নেয়নি র্যাবের বিরুদ্ধে। না, বিগত সরকার তো নেয়নি, অন্তর্বর্তী সরকারও কিন্তু গত 6 মাসে অতীত যে কর্মকাণ্ডের জন্য খুব ব্যবস্থা নিতে পেরেছে তা নয়। তারপরও আমরা সামনে এগোতে চাই, পিছনের গ্লানি মুছে ফেলে সামনের। জি, অনেক ধন্যবাদ। আবুল কালাম আজাদ মজুমদার, একটু আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই, আসলে অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্যগুলো আসলে একটু বিস্তারিত জানতে চাই। আজকে প্রেস সচিব বলেছেন যে আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সন্ধ্যা 6টা, মানে আজকে সন্ধ্যা 6টা থেকে সকল বাহিনীর সমন্বয়ে কাজ শুরু করেছে কমান্ড সেন্টার। এখানে কুইক রেসপন্স করবেন তারা, মানে এটা কি যারা মানে বিপদে পড়বেন কিংবা অপরাধীদের দ্বারা আক্রান্ত হবেন তাদের জন্য কি এটি করা, মানে এটিও একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। প্রথমত আপনি হয়তো দেখে থাকবেন যে কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে এই বছরটা আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর, এবং ওয়ার লাইক সিচুয়েশনে আমরা আছি এটা ধরে নিয়ে আমাদের নিরাপত্তা প্রস্তুতি নিতে হবে। কারণ আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, একটা পলিটিক্যাল আরেকটা মেজর একটা ট্রানজিশনের দিকে আমরা যাচ্ছি, এবং এই ট্রানজিশনে অনেক ধরনের পক্ষ আছে। অনেকে এই ট্রানজিশনের সময় পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, এরকম অনেকগুলো পক্ষ এই ধরনের উদ্দেশ্য নিয়ে সক্রিয় রয়েছে। তো এইটা সরকার জানে বলেই সরকার প্রধানের পক্ষ থেকে এরকম একটা কথা এসেছে, যাতে দেশের মানুষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে, এই ধরনের কোনো এলিমেন্ট যাতে দেশে কোনোভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে। এরপরে উনি কিন্তু ওই একই দিনই কিন্তু একটা কমান্ড সেন্টার করার কথা বলেছিলেন। কমান্ড সেন্টারটা মূলত অ্যাকচুয়ালি সমন্বয়ের কারণে করা হয়েছে। সমন্বয় বলতে এখন আমাদের দেশে সৌরভ ভাই একটু আগে বলেছেন যে যদি স্বাভাবিক পুলিশিংটা কাজ করতো তাহলে তো আর আসলে এত বাহিনীরই প্রয়োজন হতো না, তাহলে পুলিশের দ্বারাই আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা যেত। কিন্তু পুলিশের পাশাপাশি এখন আমাদের সেনাবাহিনী কাজ করছে, র্যাব কাজ করছে, বিজিবিও কাজ করছে, পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় আরও অনেকগুলো বাহিনী আছে, কোস্ট গার্ড, তাদেরকেও অনেক সময় এঙ্গেজ করতে হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তো এরকম যখন হয় তখন আসলে এই বাহিনীগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা থাকলে তাহলে যারা অপরাধী তারা সেটার সুযোগ নিতে পারে। তো এই চিন্তা থেকে একটা কমান্ড সেন্টার করা হয়েছে, যে এই সেন্টারটা আসলে একটা কেন্দ্রীয় একটা সেন্ট্রাল একটা পয়েন্ট হিসেবে কাজ করবে, যেখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোই তাদের পরস্পরের কাজ সম্পর্কে পরস্পরকে অবহিত করবে, এবং সেখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করা হবে। এটা এই সমন্বয়ের কাজটা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর জনগণ যারা আইন শৃঙ্খলার, আপনি বলেছেন যে জনগণ যদি আক্রান্ত হয় বা তারা কিভাবে জানাবে, সেটা তো অনেকগুলো মেকানিজমে আছে। 999-এ ফোন করতে পারে, সংশ্লিষ্ট থানায় যেতে পারে, এমনকি এখন সেনাবাহিনী মাঠে আছেন, তারা চাইলে সেনাবাহিনীকেও ডাকতে পারেন যদি নিরাপত্তাহীনতায় থাকেন বা অনিরাপদ বোধ করেন কেউ, সেটা আছে। আর এই কমান্ড সেন্টারটা মূলত কাজ করবে হলো যে বাহিনীগুলো কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সমন্বয়ের জন্য। এই জায়গাটি কি ধরেন বিষয়টি যেটি ভাইও বলছিলেন যে এখন স্বাভাবিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি পুলিশের দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেই কি এরকম অভিযান? পুলিশ তো একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের পুলিশ এর আগে ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন যে একটা সময় ছিল যে মানুষ পুলিশকে ভয় পেত, তারপরে দেখা গেল যে পুলিশই আসলে মানুষকে ভয় পাচ্ছে। এটা আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে, আপনার বিপ্লবের আগেই পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বা পুলিশকে যেভাবে মানুষ হত্যায় উৎসাহিত করা হয়েছে বা মানুষ হত্যার
ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল, তাতে পুলিশের প্রতি মানুষের অনেক ক্ষোভ জন্ম নিয়েছিল, যে কারণে পুলিশ বাহিনীতেও এক ধরনের অস্থিরতা ছিল। সেটা আস্তে আস্তে কেটে ওঠার সম্ভাবনা দেখা দিচ্ছে বা আস্তে আস্তে পুলিশেরা কাটিয়ে উঠছে। কিন্তু এই রিবিল্ডিং প্রসেসটা তো ওভারনাইট সম্ভব না। পুলিশের যে পুলিশিং ডিউটি, এটা আপনি দেখেন যে পুলিশের সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে। কমিশন কিন্তু মাত্র তাদের সুপারিশটা দিয়েছে, সুপারিশগুলো বাস্তবায়নের একটা বিষয় আছে। পাশাপাশি ধরেন পুলিশের যে লজিস্টিক যে ক্ষতিগুলো হয়েছে এই আন্দোলন পরবর্তী সময়ে, এই লজিস্টিক ক্ষতিগুলো কাটিয়ে ওঠার একটা ব্যাপার আছে। কারণ এই পুলিশের যদি প্রয়োজনীয় সংখ্যক পুলিশের জন্য, টহল পুলিশের জন্য গাড়ির ব্যবস্থা না করা যায়, তাহলে তো পুলিশের পক্ষে টহলটা তার নিয়মিত সেটা চালিয়ে যাওয়া কঠিন। তো এরকম কিছু লজিস্টিক সমস্যা তৈরি হয়েছে, কিছু আইনগত জটিলতা তৈরি হয়েছে। আসলে একটা জনগণের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একটা দাবি আছে যে পুলিশ কিভাবে শক্তি প্রয়োগ করবে সেটা যেন আরও ভালোভাবে রেগুলেট করা হয়। বল প্রয়োগে পুলিশের যে এর আগে যে প্র্যাকটিসটা ছিল, এই প্র্যাকটিসটা বন্ধ করে যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতিনীতি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে পুলিশ বল প্রয়োগ করতে পারে, সেইটা যেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে ঠিক করে দেয়, যাতে করে পুলিশ পরবর্তী জীবনে আর রাজনৈতিকভাবে ব্যবহৃত না হতে হয় বা পুলিশ তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে। তো এগুলা, এই যে রিবিল্ডিং প্রসেসটা, প্লাস পুলিশের মধ্যে অনেক ট্রান্সফার হয়েছে, অনেক অদল বদল হয়েছে, অনেক পুলিশ কর্মকর্তা ঢাকার বাইরে থেকে ঢাকায় এসেছেন। তারা হয়তো একটা সময় পর্যন্ত ঢাকাতে ডিউটি করেন নাই, দীর্ঘদিন ঢাকার অনেক অলিগুলি তাদের চেনা জানা নেই, ঢাকায় তাদের কোনো সোর্স নেই সেই অর্থে যে তারা অপরাধীদের কাছে পৌঁছানোর জন্য যে সোর্সটা তৈরি করা প্রয়োজন সেটাও তারা হয়তো এর মধ্যে তৈরি করে উঠতে পারেনি। তো এইরকম যখন একটা পরিস্থিতি, যেটা বাস্তবতা, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এই বাস্তবতায় সরকার আরও অন্যান্য বাহিনীগুলোকে কাজে লাগাচ্ছে, সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছে। তো তাদের সবার মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরও স্বাভাবিক করা এবং এখানে মানুষের নিরাপত্তা বিধান। তো এটার জন্য আসলে সবাইকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করা। আজকে বিএনপি মহাসচিব দেশে ফিরেছেন, তিনি যেটি বিমানবন্দরে বলেছেন যে স্বাগত জানিয়েছেন, প্রথমত যে ডেভিলানকে তিনি স্বাগত জানান, পাশাপাশি তিনি বলেছেন যে ডেভিল বলতে তো ফ্যাসিস্ট সরকারকে চিনি। এটি কি ফ্যাসিস্ট সরকারের যারা অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন কিংবা এখন যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের ধরার জন্য, নাকি সামগ্রিকভাবে অপরাধীদের ধরার জন্য? এটা তো একটা দৃষ্টিভঙ্গিগত বিষয়, আপনি কাকে ডেভিল মনে করবেন এটা একান্তই আপনার বিষয়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কাজ করবেন, তারা ডেভিল বলতে আসলে যারা অপরাধী আছেন তাদেরকেই বোঝাবেন। এখন তারা যে ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকুক, তারা যদি জনশৃঙ্খলার বিঘ্ন ঘটায়, তারা যদি জনগণের জন্য হুমকি হয়ে যায়, সেটা সে যেই হোক তাকেই এত আইনের আওতায় আনতে হবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সো এখানে আলাদাভাবে কাউকে চিহ্নিত করে তাকে ডেভিল আগে থেকে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আসলে সুযোগ কম। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা আছে তারা আইনের মধ্য থেকে যাদেরকে দেখবে যে যাদের দ্বারা আইন ভঙ্গ হতে পারে বা যারা আইন ভঙ্গ করছে বা যারা মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে, তাদেরকে তারা আইন মেনেই তাদেরকে আইনের মুখোমুখি করবে বা বিচারের মুখোমুখি করবে। জি, অনেক ধন্যবাদ। সরব হাসান, এই অপারেশন ডেভিল্যান্ডের মানে প্রধান চ্যালেঞ্জ কি দেখেন আপনি? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইনকে সঠিকভাবে প্রয়োগ করা, কোনো রকম সংশয় সন্দেহ না থাকে কোনো পক্ষ থেকে, মানে বিতর্কের ঊর্ধ্বে থাকা এবং অতীতের সরকারগুলো যেভাবে এই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে তার রাজনৈতিক স্বার্থে। এই সরকার তো রাজনৈতিক সরকার না, কোনো দলীয় স্বার্থ নেই, সুতরাং কাউকে বাঁচানোরও দায় নেই। বাঁচানোটাই প্রথম হচ্ছে গর্হিত কাজ, অন্যায়, কারণ একজনে অপরাধ করলে। আর এটি যাতে না মনে হয় যে এই সরকারও রাজনৈতিক উদ্দেশ্যে করেছে। বেশ কিছু কিছু ঘটনা ঘটেছে। এখন যেটা করণীয় হবে যে কোনোভাবেই কেউ প্রশ্ন তুলতে না পারে, আর প্রশ্ন যদি কেউ তুলে নির্দিষ্ট কোনো ঘটনায়, তাহলে এটি স্পষ্ট ব্যাখ্যা, এবং সেখানে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ দায়ী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটাই হচ্ছে এই অভিযানের প্রধান চ্যালেঞ্জ। কারণ আজকে যারা এই অভিযান পরিচালনা করবে তারা গত সরকারে আমারও তো চাকরি করেছেন, দু একজন হতে পারে যে অবসর থেকে এসেছেন, বেশিরভাগই। সুতরাং এক ধরনের সংশয় কিন্তু থেকেই যায়, এবং বলা হয় না যে অনেকে আবার অতি উৎসাহ দেখায় সরকারে আস্থা পাওয়ার জন্যে। রাজনৈতিক সরকারের সময় তো দেখানোই হয়েছে,
এই সরকারের সময় সেটি কেউ দেখাতে না পারে, সরকারে আমি মনে করি অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর অবস্থান নেবে। আর যদি আগে থেকেই বলা হয়, আগে থেকেই ধরে নেই, যেটা বিএনপি মহাসচিব বললেন যে ডেভিল তো ফ্যাসিবাদ বা সাবেক সরকার, তারা তো মাঠে নাই। এই ইউটিউব ফেসবুক দিয়ে তো ধরতে পারবেন না, আপনি ধরতে পারবেন তারা মাঠে থাকবে। তো সুতরাং এই গত 6 মাসে অপরাধগুলো কারা ঘটিয়েছে সেটা চিহ্নিত করতে হবে। পেশাদার অপরাধ থাকতে পারে, আপনি রাজনৈতিক পালাবদলের পর কারাগার থেকে জঙ্গিরা বেরিয়ে আসছে, অপরাধীরা বেরিয়ে আসছে, দণ্ডিত অপরাধীরা। আর একটি বেশ মানে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে চিহ্নিত সন্ত্রাসী যারা ছিল, যারা তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল, যারা বিভিন্ন সরকারের আমলে যাদেরকে বন্দী করা হয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগ, তারা অনেকে জামিন নিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসেছে এই রাজনৈতিক পালাবদলে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে তাদের ব্যাপারটা আবার দেখা হবে, যদি তারা জননিরাপত্তার জন্য হুমকি হয় তাহলে তাদের জামিনের ব্যাপারে আবার পুনর্বিবেচনা করা হবে। আমি মনে করি প্রতিটি ঘটনা তার গুণাগুণ বিচার করতে হবে, তার স্থান কাল পাত্র বিচার করতে হবে। কেবল রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, সংশ্লিষ্টতা না হলেও অপরাধীকে ধরতে হবে, আর সংশ্লিষ্ট থাকলেও ধরতে হবে, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্য কেউ হয়রানির শিকার না হয় বা বিনা অপরাধে শাস্তি না পায়, এই নিশ্চয়তাটা সরকারের কাছ থেকে জনগণ আশা করে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, এই ধরনের একরকম ঘোষণা যে সব মিডিয়ায় এটা নিয়ে নিউজ হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট এবং যৌথ বাহিনীর অভিযান চলছে, সেটিতে কি যারা প্রকৃত ডেভিল তারা একটু সতর্ক হয়ে যায় কিনা, কতটা কাজে আসবে বলে মনে করেন? কেউ যদি প্রকৃত ডেভিলও হয়, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আছে তাকে তাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা। এটা আসলে প্রয়োজন শুধু সদিচ্ছা। আইনশৃঙ্খলা বাহিনী বা আমাদের সরকারের সাথে সম্পৃক্ত যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনী সহ বিজিবি আছে, এখানে আরও অন্যান্য বাহিনী যারা কাজ করছে, তারা যদি চায় তাহলে আসলে দেশের মধ্যে বা কেউ যদি অপরাধ করে তাহলে তারা তাদেরকে আইনের আওতায় আনতে পারবে। তো ডেভিল যাদেরকে বলছেন তারা আসলে আলাদাভাবে ঘোষণা দিলে তারা সতর্ক হয়ে যাবে এরকম না, তারা তো অপরাধ করে সতর্ক থেকেই। তারা কিন্তু এরকম না যে খুব কেয়ারফ্রি কোনো কিছু চিন্তাভাবনা করে না, তারা সব ধরনের পূর্ব সতর্কতা নিয়ে কিন্তু প্রোটেকশন নিয়েই কিন্তু তারা ক্রাইমটা করে বা ক্রাইমের সাথে জড়ায়। কিন্তু তারপরেও তো তাদেরকে আইনের আওতায় আনতে হয়, আইনের আওতায় আনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আর অতীতে এটা যেরকম হয়েছে এখনও সেরকমই হবে। সেই জায়গাটাই এই ধরেন আমরা দেখলাম যে কিছু কিছু মিডিয়ায় আসলে লাইভ হচ্ছে কিছু কিছু অপারেশন, সেই জায়গায় খুব সামনে কোনো রকম নতুন সিদ্ধান্ত আসবে? মিডিয়া তো লাইভ করবে কিনা এটা মিডিয়ার সিদ্ধান্ত, কোথায় মিডিয়া কোন ঘটনায় লাইভ করবে বা না করবে এটা একান্তই মিডিয়ার ব্যাপার। আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের কাজ করছে, মিডিয়ার কাজ করছে, এগুলো কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না, এগুলো অনেক কিছু ক্ষেত্রে বরঞ্চ পরিপূরক। মিডিয়ার অনেক সময় মিডিয়া লাইভের কারণে আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি করে সতর্ক হওয়ার সুযোগ পায়, তারা আরও বেশি করে যদি কোনো জায়গায় রিএনফোর্সমেন্টের প্রয়োজন হয় তাহলে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এগুলো খুব একটা মানে একটা আরেকটার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে এরকম কোনো সময়সীমা আছে কিনা? না, এইটা আসলে এভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই যে এটা কতদিন চলবে। একটা বিরতি নিয়ে ফিরি। নিশ্চয়ই দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অপারেশন ডেভিল হান্ট অতঃপরের বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন সৌরভ হাসান, আছেন আবুল কালাম আজাদ মজুমদার। সৌরভ হাসান আজকে স্বরাষ্ট্র সচিবের বিষয়ে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের গ্রেপ্তার করা হবে এবং এর মাধ্যমে এই অভিযানে চাঁদাবাজ মাদক কারমারির নয়, যারা অস্থিতিশীলের সঙ্গে জড়িত তাদেরই ধরা হবে। আমি একটু জানতে চাই যে ধরেন বিগত সরকারের যে পুলিশ তারা আবার উজ্জীবিত হবেন, তিনি সেটি আশা করেন যৌথ বাহিনীর মাধ্যমে। পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন? না, হবে না এরকম তো বলা যায় না। বিষয়টা হচ্ছে যে যদি ওই অর্থে জিজ্ঞেস করেন, এক কথায় বলতে হলে হতে হবে, হওয়া জরুরি। এখন সরকার পারবে কিনা বা সরকার যাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে
তারা যদি তার সরকারের চেয়ে শক্তিশালী হয় তাহলে তো পারবে না। তবে আমার মনে হয় না যে সরকার চেয়ে তারা শক্তিশালী। এখন এখানে আবার বলবো পক্ষপাতহীন এবং অস্থিতিশীলের সংজ্ঞার মধ্যে পার্থক্য আছে। এখন কেউ দাবি দেওয়া নিয়ে, কারণ শহীদ পরিবার যে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে এবং ধরে নিলাম সড়ক অবরোধ করলো, এখন সেটাকে কিভাবে দেখ, তো সেটাকে দেখতে হবে যে রাস্তায় নামাটা খারাপ, জনদুর্ভোগ বাড়ে, রাস্তায় নামতে না হয়। তো সুতরাং আইন শৃঙ্খলা কিন্তু শুধু আইন শৃঙ্খলা নয়, এর সাথে সরকারের নীতি পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন অনেক কিছু জড়িত। আর কোন পত্রিকায় দেখেছিলাম যে এই সরকার 6 মাসে 100 শতাধিক আন্দোলন মোকাবেলা করেছে। হ্যাঁ, অনেকগুলো ভালোভাবে মোকাবেলা করেছে, আবার অনেকগুলো করতে পারেনি। যেমন এই আইন শৃঙ্খলা রক্ষায় আনসারদেরও একটা ভূমিকা আছে। এখানে আজাদ ভাই আছে, আমি দৃষ্টি আকর্ষণ করব যে আনসাররা উচ্ছৃঙ্খলাতে দেখিয়েছে সরকারের ভাষায় আন্দোলনের, এবং প্রথম দিকে সরকার হয়তো অতটা বুঝতেও পারেনি, তারা কিন্তু ছাত্ররাও দেখিয়েছে। এখন ছাত্রদের প্রতি আর আনসারদের প্রতি কিন্তু দুই ধরনের নীতি নেওয়া হয়েছে। এবং এই প্রায় 450 আনসারকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা জানি না তারা সবাই জেলে আছে কিনা। এই 450 লোকে কি উচ্ছৃঙ্খলতা করেছিল? তারা সবাইকে সরকারকে চ্যালেঞ্জ করেছিল? নিশ্চয়ই না। তো সুতরাং এটাও কিন্তু একটি কি বলবো, যাচাই বাছাই হওয়া উচিত, কারা সত্যিকারভাবে, কারণ এই আনসাররা কিন্তু গরিব মানুষ, তারা কিন্তু একেবারেই দাবি দেওয়ার নিয়ে তাদের বেতন বাড়ে এবং তাদের বোধহয় কতদিন পর 2 মাসের একটা বিরতি থাকে, এই সময় বেতন পায় না, মানে সুযোগ সুবিধা পায় না সেটা পাওয়ার জন্য। এরকম প্রতিটি ক্ষেত্রে তবে যে কোনো আন্দোলনের যেমন সামনে থাকে গরিব মানুষ, যেমন গার্মেন্টসের শ্রমিকরা। এখন মালিক অন্যায় করেছে, মালিক পালিয়ে গেছে, মালিক ব্যাংকের ঋণ পরিশোধ করেনি, কিন্তু কারখানা বন্ধ হলে ওর সাথে কিন্তু মালিকের সম্পর্ক নেই। ওর সাথে ওই ধরেন যদি 2000 শ্রমিক থাকে, 5000 শ্রমিক থাকে, 5000 পরিবার মানে কমপক্ষে 50,000 মানুষ বা 40,000 মানুষ। মানে সরকারকে দেখতে হবে মানবিকভাবেও। তো সুতরাং আপনি যে বললেন যে এই যে আন্দোলনের কথা বললাম বা অস্থিতিশীল, এখন যদি কেউ বলে যে গাজীপুরের যে ঘটনা, শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, খুবই নিন্দনীয়, ন্যাক্কারজনক, এবং আমরা যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, অনেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা ওখানে কেন গেল? ওখানে লুটপাট হলো, যদি লুটপাট হয়ে থাকে পুলিশকে খবর দেওয়া উচিত ছিল। মানে তারাই বা কেন প্রতিরোধ করতে যাবে, বা আবার তাদেরকে প্রতিরোধ করতে আরেকটা পক্ষ যাবে? এটাও কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা, এবং যে কারণে গাজীপুরে এই ঘটনা ঘটেছে। সুতরাং সরকার এখন কি পুলিশকে খুব বেশি আস্থায় নিচ্ছে বলে মনে করেন? এর তো বিকল্প নাই, আপনাকে আস্থায় সরকারকেও জনগণকেও আস্থায় নিতে হবে। হ্যাঁ, অনেকটা হয়েছে আমি মনে করি যে পুলিশের আচরণ, আগে রিক্সাওয়ালার প্রতি যে রূঢ় আচরণ করতো, যে কথায় কথায় পিটাতো বা গাড়ির মানে কি বলে পাম্প খুলে দিত, ওই রিক্সার পাম্প খুলে দিত, সেটা দিচ্ছে না। আর সম্ভবত, আমি নিশ্চিত না, তবে যেসব কথা হয়েছে দুর্নীতিটাও কমেছে, মানে রাস্তায় অন্তত উৎকোচ নেওয়াটা কমেছে। আর রাজনৈতিক যদি প্রশ্রয় না থাকে এটা আরও কমতো। এখন ধরেন আপনি যদি রাজনৈতিক ছত্রছায়ায় যদি কেউ ফুটপাতের হকারদের কাছে পয়সা নেয়, তাহলে তো পুলিশ পয়সা নেবে এবং ভাগাভাগি হয়। তো সুতরাং আইন শৃঙ্খলাটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা নয়, এর সাথে পুরো সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা জড়িত। এই 2-3 দিনের একটা বিষয় সামনে এসেছে, একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের একটি বক্তব্য সামনে এসেছে। সেটি হচ্ছে যে আপনার নজরে এসেছে নিশ্চয়ই, আমি দেখেছি পুরো। হ্যাঁ, সেটি এই যে পুলিশ যারা এখন দায়িত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ আছে, এবং একটু সামারি করি, সেটি হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, নির্বাচন দ্রুত আদায় করার বিষয়, এবং বিএনপি সরকার ক্ষমতায় গেলে দ্রুত বিদ্রোহ করে বিএনপিকে হটানো। এখন বিষয়টি মানে প্লিজ, সে তো একজন অপরাধী, দেশ থেকে পালিয়ে গেছে এবং ওই আওয়ামী লীগ সরকারের সময় গেছে। সুতরাং
এই অপরাধী চাইবে যে এমন কৌশল নিতে, এমন পরামর্শ দেবে যাতে তার রক্ষা হয়। নির্বাচন দ্রুত দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি যাতে তার প্রতি সদয় দৃষ্টি দেয়, এইসবই তো। বিএনপিকে দ্রুত সরকারের বিরুদ্ধে যাওয়া যাবে না, মানে সব কিছুই হচ্ছে তার অপরাধ কীভাবে মওকুফ হবে, এখানে বিদ্রোহের ব্যাপার নেই। আর ধরুন যদি আমরা ধরে নেই তাহলে তো রাষ্ট্র চলবে না। যদি ধরে নেই বা যদি কেউ ধরে নেন যে যে বর্তমান যে পুলিশ বাহিনী আছে তার 80% এই বেনজিরের সমর্থক, তাহলে তার পুলিশ বাহিনী থাকতে পারে না। সুতরাং কিছু সমর্থক থাকতে পারে, কিছু সুবিধাভোগী থাকতে পারে, কিন্তু আমি মনে করি 5 আগস্টের এই পরিবর্তনের পর, এই গণ অভ্যুত্থানের পর পুলিশের মানসিকতায় অন্তত তারা ভয় তো পেয়েছে। এতগুলো থানায় যখন আক্রমণ হয়েছে জনগণ, এবং ওই আক্রমণ তো মানে কোনো ঘোষণা দিয়ে হয়নি, ওই আক্রমণ মানে স্বতঃস্ফূর্ত এবং রোষের কারণে। সুতরাং পুলিশ সবাই বেনজিরের কথা শুনবে, এগুলো অনেক, আমি মনে করি এটা যতটা সম্ভব এগুলো উপেক্ষা করা আর সন্ধান করা কোথা থেকে সে দিচ্ছে। তার আমরা তো বাইরে যারা গিয়েছে অনেকের সম্পদের হিসাব নিচ্ছে, অনেকের সম্পদ খুঁজে বের করা হচ্ছে, তার কোথায় সম্পদ হচ্ছে। এটি আমি মনে করি যে সরকার এটিও দেখতে পারে তার দুর্নীতির খতিয়ান। প্রথম আলোতে একটি রিপোর্ট বের হয়েছিল বেনজির চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলেই, সেটি হচ্ছে ওই যে গোপালগঞ্জে 600 বিঘা জমি দখল করে রিসোর্ট পাওয়া গেছে এবং বেশিরভাগই রিসোর্ট বানিয়েছে এবং বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘুদের জমি। তা সুতরাং আওয়ামী লীগ এত সংখ্যালঘু বান্ধব বলেছে, তার সরকারের আইজিপি সে সংখ্যালঘুদের জমি দখল করে রিসোর্ট বানিয়েছে এবং তাদেরকে ভয়ভীতি দিয়ে জমি কিনে নিয়েছে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আজকে এর মধ্যে তো পুলিশের 4 উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সামনে এরকম ধারা বা মানে অব্যাহত থাকবে কিনা যদি জড়িত পাওয়া যায় পুলিশের বিরুদ্ধে? এটা তো একটা চলমান বিষয়। যখনই কারো বিরুদ্ধে অভিযোগ আসবে এবং সেই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটা পুলিশ হোক, সাধারণ অপরাধী হোক, যেই হোক। এটা আসলে আগে থেকে আপনি ঘোষণা দিয়ে তো আর এভাবে বলা যায় না। অপরাধী যারা আছেন তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া সবসময় চলমান থাকবে, এটাই আমরা আশা করি এবং বিশ্বাস করি। পুলিশ নিয়ে সরকারের ভাবনা একটু জানতে চাই। মানে ধরেন আমরা তো প্রথমত পুলিশের কাছে যাই, সেই পুলিশ 6 মাসে কোনো রকম পরিবর্তন দেখছেন? পুলিশ নিয়ে সরকারের ভাবনাটা তো খুবই পরিষ্কার। পুলিশকে জনবান্ধব এবং পুলিশকে আরও সুশৃঙ্খল করার জন্যই কিন্তু প্রথম দিকে সরকার দায়িত্ব নেওয়ার পর যে 6টা সংস্কার কমিশন করেছেন, সেই সংস্কার কমিশন মধ্যে একটি হচ্ছে পুলিশ। আমাদের সরকারের কাছে অনেকগুলো বিষয়ে সংস্কারের দাবি এসেছিল নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর। প্রায় 50টার মতো কমিশন করার সুপারিশ হয়েছে। তো এর মধ্যে একেবারে প্রথম দিকে যে 6টা বিষয়ে সংস্কার কমিশন করেছে তার মধ্যে একটা হচ্ছে পুলিশ। তো এটা দিয়েই তো কিন্তু সরকারের সদিচ্ছাটা বোঝা যায় যে অন্তত পুলিশকে যাতে আরও বেশি করে জনবান্ধব করা যায় এবং পুলিশ যাতে বিতর্কমুক্ত থেকে বা কারো দ্বারা ব্যবহৃত না হয়ে তার যে লিগ্যাল ম্যান্ডেট, তার যে কাজটা সেটা যেন সেই অনুযায়ী করতে পারে, সেটা যাতে নিশ্চিত করা যায়, সেই জন্যই তো সরকার এই সংস্কারের উদ্যোগগুলো নিয়েছে। এবং এই সংস্কারগুলো যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায়, যে প্রস্তাবগুলো এসেছে, এবং সেখানে যদি আমাদের এখন তো রাজনৈতিক দলগুলোর কাছে এই প্রস্তাবগুলো চলে যাবে, তারাও দেখবেন এবং সবাই যদি এইগুলোতে সম্মতি দেন এবং সহযোগিতা করেন, তাহলে ভবিষ্যতে পুলিশ আমরা নিকট অতীতে যেরকম দানব হয়ে উঠতে দেখেছি হয়তো আর সেরকম হবে না। পুলিশের এই 6 মাসে মানে নির্লিপ্ততা দেখছেন, নাকি পুলিশ কি নিজেরা একটু নিজেদের ভাবমূর্তি ভালো করার কাজ করছে বলে মনে হয়? এটা আসলে নির্লিপ্ততা না, ভাবমূর্তি ভালো করার জন্য খুব আগ বাড়িয়ে কোনো কিছু করা না। পুলিশ এখন একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে পড়েছে। এটা আমরা সরকারে যারা কাজ করছি বা সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পুলিশের একটা ওভারহোলিং দরকার। বাংলাদেশে পুলিশটাকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া হয়েছিল যে এইটা ঠিক আগের অবস্থায় থেকে এটার পক্ষে কাজ করা সম্ভব ছিল না। সো এই ওভারহোলিংয়ের জন্য পুলিশের এই সংস্কারের কথা বলা হচ্ছে। পুলিশ কীভাবে বল প্রয়োগ করবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। পুলিশ কি আসলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে কি পারবে না, সেটা নিয়ে একটা পলিসিগত একটা সিদ্ধান্তের বিষয় আছে। পুলিশকে কী ধরনের অস্ত্র তাদেরকে দেওয়া হবে সেটা একটা সিদ্ধান্ত আছে। তারপরে আপনার শুধু পুলিশ সংস্কার না, আপনি ধরুন আমাদের যে বিচার বিভাগীয়
যে সংস্কারের কথা বলা হয়েছে সেখানেও কিন্তু পুলিশের কিছু বিষয় উঠে এসেছে, যেমন মামলার এফআইআর দায়ের করার কথা। আগে দেখা গেল যে মামলার এফআইআর নিয়ে আসলে অনেক ধরনের খেলা হতো, পুলিশের মধ্যেই অনেক ধরনের মানুষের সাথে অনেক মানুষকে হয়রানি করতে হবে, মানুষও আসলে ঠিকঠাক মতো যেভাবে এফআইআর দায়ের করতে চাচ্ছে সেটা পারতো না। এখন বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপারিশ করেছে যে ভুক্তভোগী চাইলে অনলাইনে এফআইআর দাখিল করতে পারবে। জনপ্রশাসন সংস্কার যে কমিশনটা করা হয়েছে সেই সংস্কার থেকে আসলে পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বা সুপারিশ করা হয়েছে যে কিভাবে থানাগুলোতে নারী পুলিশ অফিসার রাখা হবে বা আরও পুলিশ অফিসারদের কি কি ভূমিকা থাকবে, তারাও কিন্তু কিছু সুপারিশ করেছে। তো এই সবগুলোই কিন্তু একটা কালেকটিভ ওয়েতে যদি কাজ করে, কালেকটিভ ফাংশনিং যদি সম্ভব হয়, তাহলে পুলিশের ভূমিকাটা আরও অনেক বেশি স্ট্রং থাকবে। একটা বিরতি নিচ্ছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি। আশা করি সঙ্গে পাচ্ছে আপনাদের বিরতি। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অপারেশন ডেভিল হান্ট অতঃপর বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন সরফ হাসান, আবুল কালাম আজাদ মজুমদার। সরফ হাসান, আজকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ইসিতে বৈঠক করতে গিয়েছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে বলা হয়েছে যে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের বাধা হলে তাতে বিএনপি আপত্তি জানাবে। এই মুহূর্তে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত সেটি জানতে আসলে তারা গিয়েছিলেন এবং সেটি বলেছেন যে মে জুনের মধ্যে ইসি প্রস্তুত হবে। নির্বাচন কবে সম্ভব বলে আপনি মনে করেন? না, প্রধান উপদেষ্টা সর্বশেষ তো ইঙ্গিত দিয়েছেন চলতি বছরের ডিসেম্বরে, চলতি বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু 10.5 মাস বাকি। তা আমি তো মনে করি যে খুব সময়টা যে খুব বেশি তা নয়। যদি এবছরের মধ্যে এরকমই প্রস্তুতি, আইন উপদেষ্টার বক্তব্য, তারপর মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে। কালকে সম্ভবত বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা, এটা অন্য হয়তো অন্য বিষয়। আচ্ছা, যাই হোক, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি একটা প্রতিনিধি দল দেখা করতে যাবেন। সবটা মিলে আমার ধারণা যে নির্বাচনের প্রধান উপদেষ্টা এক বক্তৃতায় বলছিলেন যে নির্বাচনের ট্রেন এখন চলার জন্য প্রস্তুত। এখন ট্রেন লাইনে কিভাবে উঠবে, সেই ওঠার জন্যে কার কী প্রস্তুতি, সরকারের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হতে হবে, অন্তত একটা মোটা দাগে হতে হবে। যে নির্বাচন কেউ বললো যে নির্বাচন, ধরুন নির্বাচন কেউ বললো যে ডিসেম্বরে, কোনো পক্ষ বললো যে না ডিসেম্বরে হতে পারবে না, তাহলে তার হবে না। তা একটা ন্যূনতম সংস্কার না চাইলেও আপনি মনে করেন যে এই 10.5 বছরের টাইম, তাতে করে মৌলিক সংস্কার সম্ভব, ন্যূনতম সংস্কার সম্ভব। আর সংস্কার কেন, এই যে সংস্কার, তার মানে আমরা রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়েছি যে এটি আর স্বাভাবিক অবস্থায় চলছে না। তার প্রশাসন, তার সংসদ তো নাই, আপনার তার কাঠামো, তার পুলিশ বাহিনী, মানে পুরোটা বিষয়। এখন এটার জন্য আমি তো মনে করি যে অন্তর্বর্তী সরকার যে ভিতটা তৈরি করে যাচ্ছে, সেটি পরবর্তীকালে যে সরকারই আসে তার জন্য এটি কিন্তু বড় অর্জন হবে, পাওনা হবে। আজকে জামাত আমির তিনি বলেছেন যে মৌলিক কিছু সংস্কার শেষে তিনি আসলে নির্বাচন চান। এখন নির্বাচন দেয়াকে নির্বাচনের গণহত্যা বলে তিনি মনে করেন। এই 10.5 মাস আমরা কি আসলেই এই বছরই নির্বাচন দেখছেন? আসলে যে জুলাই বিপ্লবের সেটার আসলে তো সেন্টিমেন্টটা ছিল যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তের একটা অংশ হচ্ছে নির্বাচন, শুধুমাত্র আগামী নির্বাচনটাই আসলে মুখ্য না, পরবর্তীতে আরও যেসব নির্বাচন হবে সেই নির্বাচনগুলোও যাতে একটা সুস্থ এবং অবাধ হয় এবং বারবার বাংলাদেশে এই ধরনের কোনো রাজনৈতিক সংকট তৈরি না হয়, সেটার জন্য একটা প্রয়োজনীয় রাজনৈতিক কিছু বন্দোবস্ত যাতে তৈরি করা যায়, সেইটার স্পিরিটটাই ছিল আসলে জুলাই পরবর্তী, বিপ্লব পরবর্তী আসলে সব রাজনৈতিক দলই কিন্তু আসলে সেভাবেই কথাটা বলেছে এবং সেভাবেই এখন পর্যন্ত যে পরিকল্পনা আছে সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। সংস্কার কমিশনগুলো যে সুপারিশমালা দিয়েছে সেখানে তারা আশুকরণীয় কি আছে সেগুলো বলেছে। কিছু একটা কমিশন তো বলে দিয়েছে যে আশুকরণীয় যেই সংস্কারগুলো আছে ওগুলো 6 মাসের মধ্যে হয়তো বাস্তবায়ন করা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে নেক্সট অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন।